প্রতিদিনকার মতো সাবা হসপিটালে তার ডিউটি করছিল। আজকেও তার নাইট ডিউটি পড়েছে। তার নাইট ডিউটি করতে তেমন একটা ভালো লাগে না, কারণ রাতে বেশিরভাগ পেশেন্টই হয়তো ঘুমিয়ে থাকে অথবা চারিপাশ নিরিবিলি থাকে। এই জন্য তার হাসপাতালে নাইট ডিউটি করতে কেমন যেন লাগে। আবার অনেক দিন দেখা যায় কি যে দিনের ডিউটি শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে হোস্টেলে যেতে যেতে 8টা-9টা বেজে যায়। এই সময়টাও তার বেশ অদ্ভুত লাগে। সদর হাসপাতালে তার যখন ডিউটি পড়ে তখন তার এরকমটা করতে হয়। যেদিনই নাইট ডিউটি থাকে সেদিনই তার যেন কেমন কেমন লাগে। সেদিন রাত্রেবেলা সাবা প্রতিদিনকার মতো নাইট ডিউটিতে মগ্ন ছিল। সারা রাত তাকে এখানে থাকতে হবে এবং পরের দিন সকালে উঠে আবার চলে যেতে হবে নিজের হোস্টেলে, যে নার্সিং ইনস্টিটিউশনে সে পড়াশোনা করে সেইখানে। সাবা আবার সেকেন্ড ইয়ারে। তার নিয়মিত ক্লাস এবং পড়াশোনা, সে সঙ্গে এরকম নাইট ডিউটি যেন তার জীবনকে আগের থেকেও দুর্বিষহ করে তুলেছিল। সে যত উপরের ক্লাসে উঠছিল ততই যেন তার জীবনটা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছিল। পাশাপাশি তার পরিবারের সমস্ত কিছু মেনটেন করা এবং তার নিজের স্ট্রেস, প্রেশার সমস্ত কিছু নিয়ে সে আসলে পেরেশানির মধ্যে ছিল। কিন্তু তারপরেও সাবা সবসময় চেষ্টা করত সবকিছু মেনটেন করে নিজের মতো করে ভালোভাবে থাকতে। সেদিনকে সাবা যখন ওয়ার্ডে ছিল, ডিউটি করছিল, ডাক্তার এসে বলল কি যে তুমি অমুক ওয়ার্ডে যাও। ডাক্তারের কথা তো শুনতেই হবে এবং ডাক্তার যা বলে সেটাই করতে হয়। ওই দিনকে আবার অনেক বেশি পেশেন্ট এসেছিল, যার কারণে সাবার খুব বেশি একটা একাকী কাটাতে হয়নি। অনেক রাত এমন আছে যে পুরো হসপিটালের একটা পাশে তাকে একাকী কাটাতে হয়। তাকে যখন আইসিইউ বা সিসিইউ এইগুলোর আশেপাশে দেওয়া হয়, ওই সময়টাতে তার একটু একাকী লাগে, কারণ ওইদিকে পেশেন্ট কম থাকে এবং ইনসেনটিভ কেয়ার ইউনিটে তার নিজের একাকী কেমন যেন ভয় ভয় লাগে। রোজই হাসপাতালে কোনো না কোনো রোগী আসে এবং মারা যায়। এগুলো দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে উঠেছে। তবে তার একটা জিনিসই ভয় লাগে, সেটা হচ্ছে প্রত্যেকদিন যখন 8টা বাজে ডিউটি শেষ হয় ওই সময়টাই তার একা একা বাড়িতে ফিরতে হয়, হোস্টেলে ফিরতে হয়। সদর হাসপাতাল থেকে হোস্টেলের দূরত্ব খানিকটা দূরে, তবে যতটুকুই দূরত্ব ওই রাস্তাটা একদম শুনশান এবং নীরব। তাকে একা একাই ওই রাস্তা ধরে যেতে হয়। তার অন্যান্য যেসব বান্ধবীরা থাকে তারা তাকে রেখে আগে আগেই চলে যায়, অনেকদিন আবার একসঙ্গেই যায়। কিন্তু সেই রাত, যে রাত সাবার জীবন পরিবর্তন করে দিয়েছিল, সে সাধারণ একজন নার্স এবং খুবই দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে। দেখতে শুনতে বেশ সুন্দরী এবং সকলেই তাকে এই সুন্দর বলেই নজর দেয়। তবে সাবা কখনো প্রেম প্রীতি বা এইসবের দিকে কখনো যায়নি, কারণ সে বিশ্বাস করে যে নার্সিং কমপ্লিট করে তার বাবার স্বপ্ন পূরণ করে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং সে এখানে থেকেই খুব দ্রুত পড়াশোনা শেষ করে বাইরে গিয়ে চাকরি বাকরি করে পরিবারের পাশে দাঁড়াবে। সেরকম করে ওই দিন রাত্রেবেলা সম্পূর্ণ ডিউটি করলো। ডিউটি শেষ করে বাসায় গিয়ে হোস্টেলে ফিরে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরের দিন আবার হাফ নাইট ডিউটি ছিল। সাবা ওই দিনকে বিকাল 4টা বাজে উঠে চলে গেল হাসপাতালে এবং ওই সময় থেকে তাকে রাত প্রায় 11টা পর্যন্ত ডিউটি করতে হবে। সে আগে হয়তো বলে কই চলে আসতে পারবে, কারণ স্যার একা একা আসতে ভয় লাগে, সেটা হেড নার্সদের বললে তারা অবশ্যই শোনে। সেদিনকে সাবা প্রায় অনেক বেলা পর্যন্ত রাত পর্যন্ত ডিউটি করলো। রোগীর প্রেশার অনেক বেশি ছিল, সেহেতু তাকে সময়ের আগে ছুটি দিল না, কারণ তার যে একা একা যেতে ভয় লাগে এটা ওনারা কি কেন শুনবেন। সে বেশ খানিক্ষণ সেখানে রোগীর সেবা দিল এবং প্রায় 11:30 এবং 12টার আগে আগে সে ওইখান থেকে বের হলো। 12টার আগে তার ছুটি হয় না, যদিও নার্সিং ইনস্টিটিউট এখান থেকে খুব বেশি দূরে না, হয়তো হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট সময় লাগে। তবুও তার একা একা যেতে ভয় লাগে। ওদিনকে সাবার সাথে বেশ কিছু মেডিকেল কিট এবং আরও কিছু ফার্স্ট এইডের জিনিসপাতি ছিল। এগুলো তাকে হোস্টেলে নিয়ে যেতে হবে, ওইখানকার এক ডাক্তারের কাছে দিতে হবে। সেজন্য সে জিনিসগুলো হসপিটাল থেকে সাথে করে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। তার পরনে নার্সিংয়ের সেই ড্রেস পরা ছিল এবং সে ওই অবস্থায় ওই রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছিল। দুপাশে শুনশান নীরব, তখন একদম ছেয়ে ধরেছে। সাবা আস্তে আস্তে করে নীরবতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো এবং হঠাৎ করেই সে শুনতে পেল পেছন থেকে দুটো কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠছে এবং সাবা কুকুরগুলোকে দেখে খানিকটা ভয় পেল। তারপর হাঁটতে হাঁটতে সে খুব দ্রুত গতিতে পা চালাতে শুরু করলো। সাবার কুকুর দেখে ভয় লাগে এবং যখনই সে সেই নীরব জায়গায় আসলো, দুই পাশে কোনো বাড়ি ঘরদোর নেই, একদম শূন্য গলি, কোনো রাস্তাঘাটে কোনো মানুষজন নেই, একদম জনমানবহীন একটি রাস্তা, দুই পাশে গাছপালা দিয়ে ভরা। সে হেঁটে খুব দ্রুত গতিতে হোস্টেলের কাছাকাছি ফিরছে। দূর থেকে হোস্টেলের বিল্ডিংটা দেখা যাচ্ছে। সাবা খুব দ্রুত গতিতে পা চালাতে শুরু করলো। রাত 12টা বেজে গিয়েছে। আচমকা সে খেয়াল করলো রাস্তার পাশে কেউ একজন কোকড়াচ্ছে। এটা শুনে তার বুকের ভিতর যেন বাড়ি মেরে উঠল।
কে কোঁকড়াচ্ছে? সাবা হঠাৎ করে ডান দিকে তাকাতে খেয়াল করলো রাস্তার পাশে ঝোপের আড়ালে, মানে ঝোপের মধ্যেই একটি ছেলে পড়ে আছে। তার মাথা এবং হাতের কিছু অংশ একদম রক্তাক্ত, এবং দেখে মনে হচ্ছে কেউ তাকে গাড়ি দিয়ে আঘাত করেছে এবং সে উড়ে গিয়ে ওইখানে পড়েছে। তখন সে সেখানে শুয়ে কাতরাচ্ছিল। সাবা কি করবে বুঝে উঠতে পারছিল না। তার বুক তখন ধরফর করছিল। তার সে কি করবে? সে কি বাড়িতে চলে যাবে, নাকি এখানে দাঁড়িয়ে ছেলেটাকে, কিন্তু এরকম অবস্থায় থাকলে তো সে মারা যাবে। তাকে ইমিডিয়েট হাসপাতালে অ্যাডমিট করতে হবে। সাবা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে ওইখানে গেল। তারপর হাতে থাকা মোবাইলের টর্চ লাইটটা মারতেই সে খেয়াল করলো সেখানে একটি ছেলে আহত অবস্থায় পড়ে আছে। ছেলেটা দেখতে চাঁদের মতো সুন্দর। তার চেহারা এবং সমস্ত অবয়ব এত চমৎকার এবং এত হ্যান্ডসাম ছেলে সাবা কখনো দেখেনি। তার এই জীবনে সে কখনো প্রেম করেনি, কারণ সেরকম সুযোগ কখনোই হয়নি। পড়ালেখা করে বাবা মা এবং পরিবারের পাশে দাঁড়াতে হবে, সেটার জন্য তার একমাত্র উদ্দেশ্য ছিল। এই জন্য অনেক প্রপোজাল পাওয়া সত্ত্বেও সে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু এবার তার কি হলো? ছেলেটিকে দেখে সেখান থেকে চলে যেতেও পারছে না, কারণ এটা তার ডিউটি এবং দায়িত্ব। কোনো অসুস্থ এবং জখমওয়ালা লোককে দেখলে তার ট্রিটমেন্ট দেওয়াটা বাধ্যতামূলক। তার হাতে থাকা সমস্ত জিনিস তখন সঙ্গে সঙ্গে বের করলো। ছেলেটাকে ঝোপের আড়াল থেকে সাইডে রাস্তার পাশের যে আইল্যান্ড আছে তার উপর বসালো, এবং সেখানে বসে ছেলেটার দিকে তাকিয়ে দেখলো সে চোখ মেলতে পারছে না ঠিকমতো, একদম অচেতন অবস্থায় রয়েছে। তার কানগুলো বাইরের দিকে খাড়া খাড়া। সবাই এটা দেখে বুঝতে পারলো হয়তো ছেলেটার কান এরকমই। তার কপাল বেয়ে এবং গাল বেয়ে সে সঙ্গে হাতের বেশ কিছুটা অংশ জুড়ে রক্ত পড়ছিল। তার শরীরে এক অদ্ভুত ধরনের জামা পরা, এবং তার শরীর থেকে আসছিল এক অদ্ভুত চমৎকারী ঘ্রাণ। ঘ্রাণটা সাবার দিলকে যেন একদম শুদ্ধ করে দিচ্ছিল, কিন্তু তার দিল ঘাবড়াচ্ছিল তখনও। কারণ হচ্ছে এরকম একটা জায়গায় এই ছেলেটাকে কে এরকম অ্যাক্সিডেন্ট করে ফেলে রেখে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে মেডিকেল কিট বক্স খুলে প্রভিসেফ বের করে আস্তে আস্তে পরিষ্কার করতে লাগলো, এবং পরিষ্কার করে তার সমস্ত শরীর রক্ত থেকে মুক্ত করলো। তখনও রক্ত আলকা আলকা চোয়াচোয়া পড়ছিল। সাবা তখন ছেলেটিকে বলল, আপনি কি হাঁটতে পারবেন? এখান থেকে হাসপাতাল খুব বেশি দূরে না, আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই ছেলেটি যখন তার চোখ খুলল এবং সাবার দিকে তাকালো, সে যেন হা হয়ে তাকিয়েছিল এবং কোনো কথা বলছিল না। সাবা আবার তাকে বলল, আচ্ছা আপনি কি হসপিটালে যেতে পারবেন? আর না হলে আমি হসপিটাল থেকে ফোন দিয়ে কিছু লোক আনাই, আপনি এখানে কিছুক্ষণ বসুন, আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আর আপনার বাড়ি কোথায়? আর আপনাকে এরকম অবস্থায়? ছেলেটি তখন বলে উঠল, হ্যাঁ, মানে সে কোনো কিছু বুঝতে পারছিল না, এতক্ষণ যেন ঘোরের মধ্যে ছিল। সাবার দিকে সে হা করে তাকিয়েছিল, এবং সে তখন বলল, কি কি ব্যাপার, কোনো কথা বলছেন না কেন? আপনি কি উঠে দাঁড়াতে পারবেন? ছেলেটি তখন তার হাতে পায়ে ফার্স্ট এড ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে সাবা, এবং কিছুটা চেতন অবস্থায় আছে। তার কাছে একটি ইনসুলিন ইনজেকশন ছিল, এবং সেটা লাগিয়ে দিয়ে আরও কিছু ওষুধ পানি তার শরীরে পুশ করলো। ছেলেটি হয়তো 5-7 মিনিটের মধ্যে খানিকটা সুস্থতা বোধ করছে এবং তাকাচ্ছে তার দিকে। ছেলেটির চোখ যেন একদম নীল বর্ণের। এরকম চোখ সাবা এটাকে কখনো দেখেনি। তার চেহারা, শারীরিক গঠন, সমস্ত অবয়ব একটু ভিন্ন রকম। সাবা তখন ওই পাশে গিয়ে হসপিটালে ফোন করলো। ফোন করে বলল, এখানে 2জন লোক পাঠান, একজন লোক আহত অবস্থায় পড়ে আছে। কিন্তু হসপিটাল থেকে শুরুতে বিষয়টা না করলো, বললো কি যে কে কি পড়ে আছে সেটা তোমার দেখার দরকার নেই। তুমি ঝামেলায় না পড়তে চাইলে দ্রুত হোস্টেলে ফিরে যাও, আর 12টার আগে তোমাকে হোস্টেল ঢুকতে হবে। তারপর সাবা বলল, কিন্তু এটা বলেই সে যখন পেছন থেকে ফিরে তাকালো, ফোন কেটে দেখতে পেল সেখানে কেউ নেই। আশ্চর্য তো, তার মেডিকেল কিট এবং সমস্ত জিনিসপাতি সেখানে সেরকম অবস্থায় পড়ে আছে, কিন্তু এখানে থাকা সেই লোকটি গেল কোথায়? নিচে খানিকটা রক্ত পড়ে আছে, এবং কিন্তু লোকটি গায়েব। লোকটিকে দেখে তো মনে হচ্ছে না যে হাঁটতে পারবে, কারণ তার পায়ে খানিকটা ব্যথা পেয়েছে, এবং সে এক মুহূর্তের ভিতরে কোথায় চলে গেল। যাই হোক, সাবা তখন সেখানে গেল, গিয়ে বেশ ভীষণ ভয় পেয়ে গিয়েছে সে। তারপর সে সেখান থেকে সমস্ত জিনিসপাতিগুলো নিয়ে হোস্টেলে ফিরে গেল, এবং হোস্টেলে গিয়ে সে কি জবাব দিবে? সে আস্ত একটা প্রভিসে ভেঙেছে, আর বেশ কিছু জিনিস ভেঙে তার ট্রিটমেন্ট করেছে। সাবা তখন এটা নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ হচ্ছে এটা তো আর সে দিতে পারবে না, কারণ হচ্ছে এটা তাকে নতুন করে কিনে দিতে হবে। তখন সে হোস্টেলে ফিরে যার কাছে এগুলো দেওয়ার কথা ছিল তার কাছে দিয়ে বলল কি যে এরকম এরকম ঘটনা। হোস্টেল ওয়ার্ডেন যে ছিল সে জিনিসটা চাইছিল। সে তখন বলল কি যে এরকমটা কেন করেছো তুমি? তুমি করতে হাসপাতালে জিনিসপাতি এনে এইখানের জিনিসপাতি তুমি কেন এরকমভাবে নষ্ট করেছো? সে বেশ খানিকটা বকা শুনলো, এবং এক প্রকার কড়া বকা আর কি। এরকম কোনো এখতিয়ার নেই যে মেডিসিন খুলে তুমি যে কাউকে দেবে, অথবা এখানের মেডিসিন তুমি কেন দিলে? হাসপাতালের বাইরে কাউকে তুমি ট্রিটমেন্ট দিতে পারবে না। এটা শুনে সাবার তখন যেন কান্না পেয়ে যাচ্ছিল। সে ভীষণ মন খারাপ করেছিল, এবং
খুব কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে আসলো এবং তাকে ওইটা সম্পর্কে জরিমানা দিতে হবে। সাবা এখানে নিজে খুব কষ্ট করে চলে। তার আব্বা তাকে কষ্ট করে টাকা পাঠায়, যদিও সে সরকারি নার্সিং ইনস্টিটিউশনে পড়াশোনা করে। খরচাপাতি তো টুকটাক আছে, এগুলো তাকে দিতে হবে। এখানকার টাকা এবং আবার বই কেনার টাকা, সমস্ত কিছু টাকা জোগাড় করতে সেখানে একটা চিন্তায় পড়ে গেল, কারণ ওই ছেলেটার আলটিমেটলি উপকারিতা করেছে সে। সাবা চিন্তা করলো যে হসপিটাল থেকে কোনো কিছু একটা এনে দিয়ে দিবে, কারণ হসপিটালে অনেক সরকারি জিনিস আছে যেগুলো আসলে ধরলে বা নিলে কেউ কিছু বলে না, বা ওইটা দিলে হয়তো হয়ে যাবে। সে ভীষণ মন খারাপ করে বাসায় আসলো, নিজের হোস্টেল রুমে ফিরে আসলো। ফিরে আসার পর দেখলো হোস্টেলের সমস্ত রুমমেটটা যারা ছিল তারা ঘুমিয়ে পড়েছে। সে তখন হাত মুখ ধুয়ে সুন্দর মতো নিজের বিছানায় আসলো এবং এসে শুয়ে পড়ল। তার ভীষণ মন খারাপ ছিল, তার যেন কান্না পেয়ে যাচ্ছিল। আজকে তার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে এগুলো আসলে তার সঙ্গে ঘটা উচিত ছিল না। সে কেনই বা সেই ছেলেটাকে হেল্প করতে গেল, আর কেনই বা সেই ছেলেটার জন্য সে এতখানি বকা শুনল এবং তাকে জরিমানাও দিতে হবে। সাবার জন্য কান্না পেয়ে যাচ্ছিল। সমস্ত বিষয় চিন্তা করতে করতে সে তার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সাবা খুবই দরিদ্র এবং খুবই কম ছোট পরিবারের একটি সন্তান। সেই পরিবার থেকে সে উঠে এসেছে। সাবার জন্যই তার দাদি তার বাড়ি থেকে তার বাবাকে বের করে দিয়েছিল, শুধুমাত্র কি সাবা তার মায়ের জন্য। সাবার তখন বয়স খুবই ছোট। সাবার বাবা ছিল একজন খুবই দরিদ্র দিনমজুর। তিনি যে বাড়িতে থাকতো সেই বাড়িতে তার মায়ের বিরুদ্ধে ভালোবেসে তার মাকে বিয়ে করেছিল আর কি। তার মাকে তার পরিবারের কারোই পছন্দ ছিল না, এমনকি তার বাবা ছাড়া কেউই তাদের পরিবারে কেউ পছন্দ করত না। তার দুই কাকা ছিলেন এবং তাদের বউ ছিলেন, তারা কোনোভাবেই যেন সাবার মাকে দেখতে পারত না। বিয়ের বেশ কিছুদিন পর, মানে বছরখানিক পর সাবার জন্ম হয়, এবং যখন একটা মেয়ের জন্ম হলো তখন যেন তার পরিবারের লোকজন আরও তাদের উপর ক্ষেপে পড়ল। এই বিষয়টা সাবার আব্বাজান বাসায় এসে যখন দেখতেন তখন তার নিজের মায়ের সঙ্গে ঝগড়া করতেন এবং বলতেন যে তোমরা এরকমটা কিসের জন্য করো, এটা তো আমার পছন্দের বিয়ে করেছি আমি, আর আমি ওকে ভালোবাসি, ও নিচু জাতের মেয়ে, একটু গরিব ঘরের, তাতে কি হয়েছে, আমরা যে খুব বেশি বড়লোক তা তো না। যখন ওইখানে থাকতো তখন ওই পরিবারের বেশ ভালো নাম ডাক ছিল এবং ভালো কাজ করেই আমার বাবা জীবনযাপন করত। কিন্তু যখন আমার দাদি আমার মায়ের বিষয়টা জানতে পারলো এবং গরিব ঘরের একটি মেয়েকে বিয়ে করে এনেছে, এটা জানার পর সকলেই আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলো, এমনকি আমার নিজের সঙ্গেও খারাপ আচরণ করার বাদ দেয়নি তারা। এরপরে আমি একটু একটু করে বড় হলাম। তারপর আমার বয়স যখন 5 বছর হলো তখন থেকে আমি দেখতে শুরু করলাম যে দাদি আমার সঙ্গে এরকম খারাপ আচরণ করত। শুধু দাদি নয়, আমার পরিবারের অন্যান্য চাচারা সকলে খুব খারাপ আচরণ করত। এবং একটা পর্যায়ে দাদি এমন হিংস্র হয়ে উঠলেন যে আমার আরেকটা ছোট ভাই ছিল তাকেও ধরে মারতেন এবং খুব ছোট ছিল। ওই বয়সে আব্বা এত কিছু সহ্য করতে না পেরে তখন সেখান থেকে বেরিয়ে চলে আসার সিদ্ধান্ত নিল, এমনকি দাদিও বাধা দিল না। দাদির সব থেকে ছোট সন্তান ছিল হচ্ছেন আমার বাবা, কিন্তু তারপরেও তিনি কোনো প্রকার বাধা না দিয়ে আমাদেরকে সেখান থেকে আসলে তাড়িয়ে দিল। বাবা অনেক কষ্ট করে আমাদেরকে সেই বাড়ি থেকে নিয়ে এসে একটা তার ফ্রেন্ডের বাসায় উঠল এবং কিছুদিন পর ওই পাশের মহল্লায় আরেকটা বাড়ি ভাড়া করলো। আমি আব্বাকে বলতাম, আব্বা দাদি বাড়ি আমরা যাব না? আব্বা বলতো তো দাদি মারা গিয়েছে। দাদি এরকম নিষ্ঠুর কিভাবে হতে পারে আমি আসলেই বুঝতাম না, কারণ তিনি তার নিজের ছেলেকে এরকমভাবে বাড়ি থেকে বের করে দিতে পারেন, এটা আসলেই আমার স্বপ্নেও ছিল না। তারপর আমরা এখানে পড়াশোনা করতে শুরু করলাম। আব্বা শুরুতে অনেক কষ্ট করে আমাদের সংসার চালাতো এবং খুব কষ্ট হতো। তিনি জীবনে কোনো দিনমজুর বা এই জাতীয় কাজ করেননি। তার বাবা বেশ ভালোই বড়লোক এবং জমি জমার মালিক ছিলেন, যার কারণে তাদেরকে একটু ভালোভাবে মানুষ করেছে। কিন্তু এখান থেকে আসার পর আমাদের 4 সদস্যের পরিবার নিয়ে আব্বা ভীষণ চিন্তায় পড়ে গেলেন এবং তিনি দিনমজুর বা যেভাবেই হোক কাজ করে আমাদের মুখে খাবার তুলে দিতেন। আমাদের বাড়ি ভাড়া বকেয়া পড়তে শুরু করলো। তারপর আমরা ঠিকমতো খেতে পারতাম না। আমার আব্বা সবসময় বলতেন যে আমাকে ডাক্তার বানাবেন, ছোটবেলা থেকে এটা বলতো। আমি ওই সময় থেকে ভালো মতো পড়াশোনা করতাম যে ডাক্তার হব। কিছুদিন পর আব্বা একটা ব্যবসা শুরু করলো। সেই ব্যবসাতে বেশ ভালোই ইনকাম হতো। তিনি বিভিন্ন ফল আড়ত থেকে কিনে এনে দিনে দিনে ভ্যানের উপর বসে বিক্রি করে ফেলতো এবং এটা দিয়ে আমাদের সংসার তখন আস্তে আস্তে করে চলতে শুরু করলো। আমরা যে খুব বেশি বড়লোক হতে পেরেছি বা ছিলাম এমনটা না। দিনের বেলা হয়তো এরকমভাবেই আব্বা কাজবাজ করে গভীর রাতে বাড়িতে ফিরত এবং আমরা বেশিরভাগ দিনই আব্বাকে দেখে বেশ খুশি হতাম, কারণ তিনি আমাদের জন্য নানান জিনিস কিনে আনার চেষ্টা করতেন এবং আমাদের সমস্ত শখ পূরণ করার চেষ্টা করত। কিন্তু এরকম করে যখন একটু একটু করে বড় হতে শুরু করলাম, আমার এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো। তারপর আমি নার্সিং এ আসার কোনো শখ ছিল না, মেডিকেলে ভর্তি হওয়ার শখ ছিল, কিন্তু এত পড়াশোনা করেও আমার মেডিকেলে চান্স হলো না। আর আমাদের এত টাকাও ছিল না যে কোনো প্রাইভেট
মেডিকেল ইনস্টিটিউশনে আমাকে ভর্তি করিয়ে সেখানে আমাকে পড়িয়ে ডাক্তার বানাবে। কারণ হচ্ছে এরকমটা তো আমার কোনোভাবে করা সম্ভব ছিল না। পরবর্তীতে আমি নার্সিং ইনস্টিটিউশনে চান্স পাই এবং সরকারি নার্সিং ইনস্টিটিউট, যার কারণে এইখানে আমি পড়ার জন্য সিলেক্ট হই এবং আমি চিন্তা করেছি যে ডাক্তার হয়ে আমি আমার আব্বার স্বপ্ন পূরণ না করতে পারলেও নার্স হয়ে অন্তত পক্ষে সেটা পূরণ করার চেষ্টা করব। এবং আমি এখানে ভর্তি হয়ে গেলাম, কারণ অন্যান্য লাইনে পড়লে তখন হয়তো আমি চাকরি পেতে পেতে অনেক সময় লাগবে, কিন্তু এখানে একটি স্কিল শিখলে সেটা আমার কাজে দিবে। আব্বাও তখন ইশারা দিলেন। আমি তখন আমাদের সেই অঞ্চল থেকে চলে আসলাম আমাদের নার্সিং ইনস্টিটিউশনে পড়াশোনা করার জন্য। শুরুতে বেশ কষ্ট এবং স্ট্রাগল করতে হয়েছে। আমরা ঠিকঠাক মতো খেতে পারতাম না, অনেক কষ্ট হতো। আমি সবসময় চিন্তা করি যে আমার দাদি এরকম কিসের জন্য? সে তার ছেলের জন্য কি বিন্দুমাত্র চিন্তা করে না? তার ছেলে, তার নাতিপুতি কিভাবে এরকমভাবে তার ঘর থেকে বের করে দিয়েছিল সেদিনকে। আমার বয়স তখন 5 কি 6 বছর। আমি ছোটবেলা থেকেই দাদি, চাচা এবং সকলের ঝগড়া এবং আমাদের উপর অত্যাচার দেখে আসছিলাম। কিন্তু আব্বাজান আমার মাকে খুব ভালোবাসতো এবং আমাদেরকে ভালোবাসতো বলে সেখান থেকে বেরিয়ে এসেছে এবং সেখানে আর কখনো যায়ও না। এমনকি তিনি কখনো সেখানে গিয়ে জমি জমার ভাগ পর্যন্ত চাননি। তিনি সবসময় চেয়েছেন যেন আমাদের এখানে এসে আমরা নিজেদের মতো খুব শান্তিতে আরামে থাকি, কম খাই, কম খরচ করি, তাতে কোনো বিষয় না। আমি তারপর এখানে এসে নার্সিং ইনস্টিটিউশনে পড়াশোনা করছি এবং এরকমভাবেই আমার জীবন চলছে। এই সমস্ত জিনিস চিন্তা করে আমার খুব কান্না পেল এবং এমনিতেই ম্যাম আমাকে বকেছে। সেই বকা আবার পরিবারের এই কথা চিন্তা করে সত্যি আমার এত পরিমাণ কষ্ট লাগতে শুরু করলো। আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ আমাদেরকে কোন পাপের শাস্তি দিচ্ছেন? আমাদের জীবনটা এরকম কিসের জন্য? খুব কষ্টে পার করেছি জীবন, কিন্তু হঠাৎ করে এরকম ভাবে আবার নতুন করে কি পরীক্ষা নিতে চাইছেন? কিছুদিন আগে মার ফোন এসেছিল। মা বলেছিল তোর আব্বা ইদানিং একটু অসুস্থ থাকে, সবসময় কেমন যেন বলে বুকে ব্যথা করে। ভালো একটা ডাক্তার দেখাতে পারলে বিষয়টা ভালো হতো। আমি কিছুদিন আব্বাকে বলেছি শহরে এসে ডাক্তার দেখিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি বলছেন যে যাব, কিছুদিন পরে যাব। এরকম করে অনেকটা বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আব্বার বুকে ব্যথা বেড়েই যাচ্ছে। আমি চিন্তা করেছি তাকে ডাক্তার দেখাবো। এই জন্য আমার হসপিটালের বড় ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি এবং তারা বলেছেন নিয়ে আসতে। আব্বাকে নিয়ে আসবো বলে আগামী সপ্তাহে বাড়ি যাব, কিন্তু এরকম মন খারাপ হলে তখন আমি ওদিনকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে আমার ডিউটি শেষ করে, পরের দিন ছিল শুক্রবার আর কি, বৃহস্পতিবারের দিন ডিউটি শেষ করে শুক্রবার ছিল। শুক্রবারের দিন আমি চিন্তা করলাম যে বাড়িতে যাব। বৃহস্পতিবার দিন সমস্ত কিছু সম্পন্ন করে দিনকে বিকালে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখলাম আব্বা সত্যি খুব অসুস্থ। তার বুকে হাত দিয়ে রাত্রেবেলা বসে থাকে এবং নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে, তা না হলে তো এরকম হবার কথা না। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট দেখেছি, কিন্তু আমার আব্বাজানের কষ্ট আমি সহ্য করতে পারবো না। এটা আসলেই আমার জন্য বেশ বেদনাদায়ক, আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। আমি ওদিনকে বাড়িতে ফিরে আব্বাজানের এরকম অবস্থা দেখে আমি তাকে পরের দিন চিন্তা করলাম যে শহরে আমি নিয়ে আসবই এবং যেভাবেই হোক আমি ডাক্তার দেখিয়ে আমার আব্বাজানকে সুস্থ করে তুলব। ঠিক সেরকমভাবে আব্বাজানকে শহরে নিয়ে আসলাম এক প্রকার জোর জবস্তি করে। তিনি আসলে আসতে চান না, আর তিনি টাকা কোথা থেকে পাবেন এটা হচ্ছে বড় বিষয়। সবসময় ভয় পান যে আমাদের খরচাপাতি যদি কোনো অংশে কম হয়। আমার ছোট একটা ভাই এবং বোন আছে, তাদেরকেও তো খরচাপাতি আছে। আমার নিজের খরচ, আমি চেষ্টা করি নিজের খরচ নিজে চালানোর জন্য। এত কিছুর মাঝখানে একটা টিউশনি করে নিজের হাত খরচ চালানোর চেষ্টা করি, যাতে করে বাড়ি থেকে টাকা না আনা লাগে। কিন্তু আব্বা, তার তো মন মানে না, সে তখন টাকা ঠিকই পাঠিয়ে দেয়। আব্বাকে শহরে আনার পর আমি আমার নিজের যে ব্যাংক আছে, মানে যেখানে টাকা রাখি, সেখানে আমি টাকা খোঁজার জন্য গেলাম। নিজে একটা ব্যাংক আছে, সেখানে টুকটাক টাকা পয়সা জমাই। চিন্তা করলাম যে আব্বার কাছে টাকা আছে না আছে, ব্যাংকটা ভাঙি। আমি যখন আমার সেই ব্যাংকটা ভাঙলাম, ভাঙার পরে আমার চোখ যেন কপালে উঠে যাওয়ার মতো জোগাড়। কারণ হচ্ছে ব্যাংকের ভিতরে বেশ কয়েকটা চকচকে 1000 টাকার নোট রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে 1000 টাকার নোট আমি আমার ব্যাংকে কখনো রাখিনি। তাহলে এগুলো আসলো কোত্থেকে? আমি যেন কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। তারপর চকচকে নোট। আমি আমার রুমমেট এবং পাশের বেডের কাছে জিজ্ঞেস করলাম, তোরা কি দেখেছিস? ওরা তখন বললো, কই না তো, আমি তো এরকম কোনো কিছু রাখিনি। আশ্চর্য হয়ে গেলাম আমি। তারপর আমি সেখান থেকে গুনে দেখলাম মোট 17,000 টাকা রয়েছে আমার ব্যাংকের ভিতরে। এত টাকা কে রাখলো? আমি হয়তো এই কয়েক বছরে জমিয়ে সর্বোচ্চ 2-3 হাজার টাকা হতে পারে, কিন্তু বাকি টাকাগুলো আমি নিজে তো রাখিনি। আমি যা রেখেছি কয়েন, 100 টাকা, 50 টাকা, এইগুলো। কিন্তু 500 টাকার উপরে তো আমি কখনো টাকা রাখিনি, তাও হয়তো একটা দুটো নোট হতে পারে। কিন্তু এখানে আমি অবাক হয়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো আমি নিজে রেখেছি, ভুলে গিয়েছি। 3 বছর হয়েছে এই ব্যাংকের মেয়াদ, এত বেশি হতেই পারে। তারপর আমি সেই টাকাগুলো নিয়ে আমার আব্বাকে টেস্ট এবং ডাক্তার সমস্ত কিছু দেখালাম।
যেহেতু নিজেদের হসপিটাল ছিল এবং ডাক্তারও পরিচিত ছিল, সেহেতু আগে আগে সিরিয়াল কাটিয়ে তাকে দেখিয়ে ফেললাম। এবং ডাক্তার আমাকে যে শকিং নিউজ দিল, সেটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ডাক্তার আমাকে বললেন যে তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টে যে কোনো সময় রিং পরাতে হবে, তা না হলে তোমার বাবা বেশি দিন বাঁচবেন না। আবার স্ট্রোক হলে তোমার বাবা যে কোনো সময় মারা যাবেন এবং হার্টে ব্লকেজ ধরা পড়েছে। এটা শোনার পর তখন আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি ডাক্তারকে বললাম কত টাকা লাগতে পারে। তিনি তখন বললেন তোমার বাবার অপারেশন করতে গেলে তা প্রায় 7-8 লাখ টাকা তো খরচ হবেই, বেশিও হতে পারে। এটা শোনার পর আমার চোখ যেন কপালে উঠে গেল, কারণ সত্যি কথা এত টাকা কোত্থেকে ম্যানেজ করব। আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিনকে। বাবা আমাদেরকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি চাকরি বাকরি করে বাবাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো সেরকম একটা স্বপ্ন ছিল, কিন্তু তার আগের দিন যদি মারা যান, এই কষ্টগুলো আমি কোথায় রাখবো? তখন আমি চিন্তা করলাম যে টাকা যেভাবে হোক আমাকে জোগাড় করতে হবে। আব্বাজানকে কিছু বললাম না, কিন্তু মাকে বিষয়টা বললাম, কারণ আব্বা শুনলে নিশ্চয়ই চিন্তা করবেন এবং তার আবার স্ট্রোক হবে এবং হার্ট অ্যাটাক করলে তখন আবার সমস্যা আছে। আমি আব্বাকে ওষুধ পানি কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। টেস্ট এবং বাকি সমস্ত কিছুতে বেশ খানিক টাকা খরচ হয়ে গিয়েছে। বাকি যেসব টাকা ছিল তা থেকে কিছু টাকা আমি মার হাতে যাওয়ার সময় দিয়ে দিলাম, বললাম রাখো। আমার জমানো টাকা এতগুলো ছিল আমি নিজে জানতাম না, কিন্তু এখানে এতগুলো টাকা কে রাখলো? বাড়িতে আমি হোস্টেলে ফিরে তখন যে টাকাগুলো ওই নষ্ট করেছিলাম ওষুধের পেছনে, বা ওনারা যে জরিমানা ধরেছিল সেই জরিমানার টাকা আমি তখন ম্যামের হাতে দিয়ে আসলাম। ম্যাম বললেন যে ঠিক আছে রাখো, দিতে হবে না, আমি তো এমনিই বলেছি, আর তাছাড়া এগুলো আমি হসপিটাল থেকে আনিয়ে রেখেছি, তুমি যেটা করেছো ভালো কাজ করেছো, তবে সেদিনকে মাথা একটু গরম ছিল, তুমি নিয়ে যাও। আমি ম্যামকে বললাম না থাক ম্যাম, আমি এটার জন্য রেখেছিলাম। ম্যাম তখন রেখে দিল, বলে কি আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো। তারপর আমি নিজের কক্ষে চলে আসলাম। ওদিনকে থেকে কেন যেন আমার সঙ্গে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছিল। আমি যখন ওয়াশরুমে যাচ্ছিলাম অথবা যখন একাকী থাকছিলাম, কেন যেন মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ আমাকে দেখছে। কেউ একজন যখন আমাদের দিকে তাকিয়ে থাকে এবং আমরা যখন তার দিকে তাকাই আচমকা চোখ সরিয়ে নেয়, ঠিক ওরকমটাই মনে হচ্ছিল, যে কোনো অদৃশ্য একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। এবং সবসময় আশেপাশে কেমন যেন একটা সুঘ্রাণ আমি পেতাম। এরকম অদ্ভুত সুঘ্রাণ কোত্থেকে আসতো? আমি যখন হসপিটালে নাইট ডিউটিতে থাকতাম তখন এই বিষয়টা বেশি পরিলক্ষিত হতো। আমি সবসময় চিন্তা করতাম যে এই জিনিসটা কেন আমার সঙ্গে হচ্ছে। মনে হতো কেউ যেন আমার আশেপাশে আছে, যে কিনা সারাক্ষণ আমাকে দেখছে, আমাকে ফলো করছে। আমার আশেপাশে সবসময় একটা ঘ্রাণ পেতে শুরু করলাম সেদিন থেকে। ওদিনকে আমার আইসিইউতে নাইট ডিউটি পড়েছিল। আমি ওদিনকে 8টা বাজে চলে গেলাম এবং পরের দিন সকাল 7টা পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে। এবং ওইখানে নাইট আইসিইউতে তো একদম ফাঁকা থাকে, কোনো মানুষজন থাকে না। সবসময় এখানে একদম ভেতরে বসে থাকতে হয়, ঘুমানো যায় না। তবে সেখানে বসেছিলাম। আইসিইউর মধ্যে নিশ্চয়ই কোনো সুঘ্রাণ বা এই জাতীয় জিনিস দেওয়া নিষেধ, তবে আইসিইউর মধ্যে সেই ঘ্রাণটা আমি পেতে শুরু করলাম। আমি বেশ ক্লান্ত ছিলাম, এমনকি ওদিনকে টিউশন পড়িয়ে সোজা এখানে চলে এসেছি, খাওয়া দাওয়া সম্পূর্ণ করিনি। আমি ওখানে এসে খুব খিদে লেগেছিল, কিন্তু আইসিইউর মধ্যেও খাওয়ার নিষেধ এবং এখানে সমস্ত কিছু বাইরে থেকে আমি এখন নিয়ে আসবো কিভাবে, অন্য একজনকে যে রেখে যাবো সেরকম পরিস্থিতি ছিল না। আমি ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি টেবিলের উপর গরম গরম খাবার দেখে আমি চমকে গেলাম। আশ্চর্য তো, কে খাবার এখানে রেখে গেল? আমার যে কলিগ ছিল তাকে বললাম, কি রে খাবার কি তুই রেখেছিস? ও তখন বললো কি যে না তো, আমি তো এখানে আসিনি। আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। খাবারগুলো বেশ গরম ছিল এবং প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল বলে আমি ওকে বললাম তুই এখানে কিছুক্ষণ বস, আমি খাবারগুলো বাড়ি থেকে খেয়ে আসি। ও তখন সেখানে বসলো। ও ঢুকে বলল, এখানে একটু সুন্দর ঘ্রাণ করছে না, তুই মেখে এসেছিস নাকি? তোকে যদি দেখে তাহলে কিন্তু মারবে ধরে ডাক্তার। আমি বললাম কি যে আরে না, আমি এখানে আসবো, আমি এসেই এরকম ঘ্রাণ পাচ্ছি। আর কেন যেন এই ঘ্রাণটা বেশ কিছুদিন আমার আশেপাশে পাচ্ছি। সে তখন বলল যে ঘ্রাণ পাচ্ছিস, তাহলে নিশ্চয়ই তোর আশেপাশে কোনো জিন আছে। আমি বললাম কি যে ধুরো, ফালতু কথা বলিস না, জিন কোত্থেকে আসবে? এমনিতে এখানে একা একা সারা রাত থাকবো আর তারপর ভয় দিচ্ছিস। ও তখন বললো শিল্পা কোথায়? আমি বললাম যে শিল্পা আজকে ছুটিতে আছে, আমাকে একাই থাকতে হবে। আর তাছাড়া তুই বয়, আমি খাবার খেয়ে আসি, খুব ক্ষুধা লেগেছে। তখন বাইরে এসে খাবারগুলো খেলাম। সত্যি কথা এত স্বাদ এবং এত চমৎকার খাবারের আগে আমি কখনো খাইনি। খাবারের ভিতর পর্যাপ্ত পরিমাণ মাংস ছিল এবং এক ধরনের অদ্ভুত খাবার। খাবারগুলো কে রেখেছে? নিশ্চয়ই রোগীর বাড়ির লোকজন রেখেছে, আর আমি খেয়ে ফেলছি। ও তখন বললো এখানে সেই সময় থেকে কেউই আসেনি, আমি তো এখানে ঘুরঘুর করছি, তাই না? আমি এই কথা শুনে তখন ভাবলাম হয়তো ডাক্তার টাক্তার রেখে গিয়েছে, বা আমি আপাকে বলেছিলাম, আপা হয়তো রেখে গিয়েছে। এক আপাকে বলেছিলাম আসার সময় কিছু খেয়ে আসিনি, হয়তো রেখে যেতে পারে। খাবারগুলো আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে সারা রাত নাইট ডিউটি করলাম। যাওয়ার সময় আপার কাছে জিজ্ঞেস করলাম, আপা রাত্রেবেলা খাবার দিয়ে গিয়েছিল নাকি? ও তখন বললো কালকে তো আমি আসিনি, আর ওই সময় তোর সঙ্গে দেখা হলো, তারপর তো আমি চলে গিয়েছিলাম, আমার ওই সময় শিফট শেষ হয়ে গিয়েছিল। আমি শুনে অবাক হয়ে গেলাম। তখন ভাবলাম কার খাবার খেলাম? অদ্ভুত তো,
যাই হোক, যার খাবার খেয়েছি সে তো এসে বলবে যে খেয়েছি, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে কোনো প্রকার কোনো সাড়া শব্দই হলো না যে কেউ কারো খাবার রেখে গিয়েছে, খেয়েছি। আমার ভীষণ চিন্তা হতে শুরু করলো এইসব বিষয় নিয়ে। ওদিনকার পর থেকে আমার সাথে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল। যেমন আমার আশেপাশে সবসময় টাকা পড়ে থাকতো আর কি, বিছানা বা পকেট খাটলেই টাকা পেতাম আমি, কিন্তু আমার পকেটে কি টাকা রাখবে? আর সব থেকে বড় কথা, রাত্রেবেলা যখন আমি নাইট ডিউটি করে বাড়িতে ফিরতাম, মনে হতো আমার আশেপাশে কেউ আমাকে সুরক্ষা দিয়ে নিয়ে যাচ্ছে। কুকুরগুলো আমাকে দেখলে এখন আর ঘেউ ঘেউ করতো না, কেন যেন দৌড়ে পালাতো। কিছুই বুঝতে পারছিলাম না। আমি চিন্তা করলাম যে আমার দাদির কাছে যদি আমি যাই, গিয়ে যদি আমাদের প্রপার্টি যেগুলো আছে সেগুলো যদি ভাগ চাই, তাহলে নিশ্চয়ই আমার বাবার চিকিৎসা করাতে পারবো। সেদিনকে আমি ভীষণ কষ্টে ছিলাম এবং আমি আমার দাদির বাড়িতে গেলাম, মানে যেখানে আগে আমরা থাকতাম। সেখানে আমার দুই চাচা এবং চাচাতো ভাই বোনেরা থাকে। আমার চাচাতো ভাই বোনদেরকে কখনোই আমাদের বাড়িতে আসতে দেয়নি, এমনকি তাদেরকে আমি ঠিকঠাক মতো চিনিও না। আর তারা যে আমার চাচাতো ভাই বোন তাও আমি জানি না। আমি ছোটবেলা থেকেই দেখতে বেশ সুন্দর, ছোটবেলা ওদের সঙ্গে বেশ খেলাধুলা করেছি, কিন্তু ওরা আমাকে দেখলে যে এরকমটা করবে কখনো ভাবতে পারিনি। আমি তখন গেটের কাছে গেলাম, আমার এক চাচাতো ভাই সম্ভবত বসেছিল। চাচাতো ভাই আমাকে দেখে ফ্ল্যাট করা শুরু করলো। আমি তখন বললাম, দাদি কি বাড়িতে আছে? সে বললো, দাদি মানে? আমি বললাম যে এই বাড়িতে আমার দাদি থাকে। সে বললো, তুমি কি ছোট চাচার মেয়ে? আমি বললাম যে হ্যাঁ। তখন সে বলল, সাবা তুমি ছোটবেলা তোমার সঙ্গে কত খেলেছি। তারপর সে ভেতরে নিয়ে গেল। আমি ভেতরে গিয়ে ঘরের ভিতর বসলাম। আমার চাচি আমাকে দেখে যেন খিটমিট করে উঠল, বলল, এত বছর পর তুই এখানে কেন এসেছিস? সেই ছোটবেলায় এখানে থাকতাম আমরা। তখন আমি দাদিকে বললাম, দাদি, আব্বার শরীর খারাপ, তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে, হার্টে রিং পরাতে হবে, অনেক টাকার ব্যাপার। আমাদের যে জমি জমা আছে সেই জমি জমাগুলো আমাদেরকে যদি দিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন, তাহলে বিক্রি করে আব্বার চিকিৎসা করাতে পারতাম। আমি হয়তো ভেবেছিলাম যে দাদি বিষয়টা বুঝবেন এবং তার একমাত্র ছোট ছেলে মারা যাচ্ছেন, তার বিষয়ে নিশ্চয়ই দাদি কোনো হেল্প করবেন, কিন্তু দাদি দেখি চুপ করে বসে আছে। তখন কাকা আসলো। আরেক কাকি এসে বলে কি যে, তোরা কি করবি না করবি সেটা তোদের বিষয়, মরবি না বাঁচবি আমাদের কাছে এসে বলে লাভ কি? আমি তখন বললাম যে, কাকি কি বলছেন, আমাদের ভাগেরটা আপনারা দিবেন না? আমাদের ভাগ আছে না? তখন তারা কিরমিট করে উঠলো, বললো কি যে, কিসের ভাগ আম্মা, আপনি কিছু বলছেন না কিসের জন্য? আমাদের নামে সমস্ত কিছু ট্রান্সফার করে দিয়েছে, আর তোদের কোনো ভাগ নেই। তোদেরকে যে ত্যায্য করেছে সেটা, আর কি কোনো ভাগ টাক তোরা পাবি না, তোরা এখান থেকে চলে যা। দাদির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম দাদি এখানে নিশ্চয়ই অসহায় এবং অবহেলায় পড়ে আছে, কারণ দাদির কাছ থেকে নিশ্চয়ই সমস্ত সম্পত্তি তারা ভাগ বটরা করে নিয়েছে এবং এই বাড়িটা তার দাদার নামে ছিল। তার মানে এই বাড়ির ভাগ তো তারা পাবে, কিন্তু এই আইনি লড়াই তারা এখন লড়তে গেলে তারা আবার চিকিৎসা করাতে পারবে না। সে তো সে চিন্তা করলো যে এই বাড়ির ভাগ বা যেটা হোক, দাদি নিশ্চয়ই মুখ বন্ধ করে আছে সেই জন্য। আসার সময় দাদি পেছন থেকে ডাক দিল, ডাক দিয়ে বলল, সাবা বোন রে, আমার এখন কিছু করার নেই, আমি এখন বরগাছার মতো পড়ে আছি, তোদের সাথে জুলুম করেছি, মাফ করে দিস পারলে। তারপর আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। বুঝতে পারলাম যে দাদি এখন এখানে বরগাছার মতো পড়ে আছে। আমি ভীষণ চিন্তিত ছিলাম, কি করবো কিছু ভেবে উঠতে পারছিলাম না। সেদিনকে আমি হস্টেলের বারান্দার ওই পাশে বসে, মানে কোনার দিকে বসে, গার্ডেন ছিল একটা, সেখানে বসে কান্না করছিলাম। এত পরিমাণ খারাপ লাগছিল যে কিছু বলে বোঝাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে আমাকে কেউ যেন বলে উঠলো, সাবা তুমি কান্না করো না, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, তুমি তোমার বাবাকে শহরে এনে ভর্তি করাও, বাকিটা দেখা যাবে। এমনিতেও আব্বাজানকে কালকে শহরে এনে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিছু টাকা দাদি হাতে দিয়েছে। ফেরার পথে তিনি আমাকে বললেন, মারে তুই এই টাকাগুলো নিয়ে যা, তুই নিয়ে গিয়ে তোর বাবার চিকিৎসা কর, এর ব্যতীত আমার আর কিছু দেওয়ার নেই। বেশ কিছু টাকা ছিল সেখানে, ভাবলাম আপাতত বেসিক ট্রিটমেন্ট শুরু করি। তারপর সেখান থেকে এসে হাসপাতালে ভর্তি করলাম এবং আপাতত বেসিক ট্রিটমেন্ট যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার জন্য তাকে হাসপাতালে রাখা হলো। কিন্তু ওই রাত্রেবেলা কি আমাকে এরকমটা বললো? নিশ্চয়ই আমার অন্তরাত্মা বা বিবেক, না হলে তো আমার সঙ্গে আর কি কথা বলবে না। আমি ওই দিনকে কেন যেন একটা অদ্ভুত সুঘ্রাণ পেলাম আমার আশেপাশে। আমি এর পরের দিন বারবার শুধুমাত্র হাসপাতালে গিয়ে আব্বাকে দেখতাম এবং হাসপাতাল থেকে আমি তাকে ট্রিটমেন্ট করার সুযোগ বেশি পেতাম। সবসময় তিনি আমাকে বলতেন যে, তুই এত কষ্ট করছিস, এত টাকা পাবি কোত্থেকে? তোর মা আমাকে বলেছে। আমি বললাম, মা তুমি চিন্তা করো না তো, আর আব্বাকে তুমি বোঝাও, ঠিক আছে? তুমি চিন্তা করো না আব্বা, একদমই তোমার অপারেশন হবে এবং টাকা আমি জোগাড় করে নিয়ে আসবো যেভাবেই হোক। সে তখন বললো কি যে, এত টাকা কোত্থেকে জোগাড় করবি? আমি বললাম যে হাসপাতাল থেকে কিছু ফান্ড দিবে, আর হাসপাতালের কিস্তি করে আমি তখন নিয়ে দিব। যেহেতু হাসপাতালে আমি চাকরি করি আর এখানে আমি ডিউটি করি, সেহেতু কোনো সমস্যা হবে না। আর সরকারিভাবে আমি খুব দ্রুত তোমার এখানে সিরিয়াল করিয়ে দিব।
বাইরে যে কয় টাকা চেয়েছিল তার থেকে কম টাকা এখানে করে দিবে ওরা। আর ডাক্তারের ফিস সেটা আমি আস্তে আস্তে পরিশোধ করে দিব, ডাক্তারের সাথে কথা হয়েছে আমার। এবং এভাবেই তখন আমার আব্বা কেঁদে ফেললো। আসলে আমি কিছুটা ম্যানেজ করতে পেরেছি, কিন্তু সম্পূর্ণটা তার কি মাফ করবে না? আমাকে অন্ততপক্ষে 1-2 লাখ টাকা জোগাড় করতে হবে। দাদি ফেরার সময় আমাকে প্রায় 50,000 টাকার মতো দিয়েছিল। সেই টাকা দিয়ে আপাতত আমি বেসিক ট্রিটমেন্ট শুরু করেছি এবং অপারেশন হওয়ার কথা কয়েকদিনের মধ্যেই সেটা ডাক্তার বলেছে। রিং ঢাকা থেকে আনলেই তিনি পরিয়ে দিবেন, এরকমটাই তিনি বলেছিলেন। এবং এই কারণে মূলত আমি তাকে কনফিডেন্টলি শহরে এনে ভর্তি করাই। এর 2 দিন পরে আমি যখন হাসপাতালে যাই, আমি এমনিতেই পড়াশোনা বা এই জাতীয় জিনিস নিয়ে খুব ব্যস্ত ছিলাম, হাসপাতালে খুব বেশি যাওয়া হয়নি। 2 দিন পরে হঠাৎ করে দেখি আব্বাকে ঢুকিয়েছে হচ্ছে অপারেশন থিয়েটারে এবং সেখানে অপারেশন চালু আছে। আমি তখন গিয়ে বললাম, কি ব্যাপার, অপারেশন করা হচ্ছে কেন? আর টাকা দিল কে? কারণ ওইখানে তো টাকা জমা দিতে হবে, আর তাছাড়া রিংয়ের তো একটা এক্সট্রা খরচ আছে। তখন আমি দেখলাম যে আব্বাকে আমাদের যে সরকারি হাসপাতাল আছে সেখান থেকে সরিয়ে ওই ডাক্তারের যে পার্সোনাল যে প্রাইভেট ক্লিনিক আছে বা হাসপাতাল আছে সেখানে নিয়ে তেনারা এগুলো করছেন আর কি। তো ডাক্তার তখন বললেন যে আপনার সম্পূর্ণ টাকা পেইড হয়ে গিয়েছে, এই জন্য আমরা সম্পূর্ণ করেছি। আমি তখন বললাম, টাকা কে দিল? সে তখন বলল, গতকাল রাত্রেবেলা আমার কাছে একটা ছেলে এসেছিল। সে তখন বলল সে নাকি তোমাদের আত্মীয় হয় এবং তোমাদের খুব কাছের। তিনি আমার কাছে সমস্ত টাকা জমা দিলেন এবং রিং টিং কেনার আমি সমস্ত কিছু কমিয়ে রেখেছি, কিন্তু সে সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে গিয়েছে। ডাক্তার বের হয়ে এই কথাই আমাকে বলল। আমি তখন বললাম, একটা ছেলে? সে তখন বলল, হ্যাঁ একটা ছেলে, কালো কাপড় পরা ছিল, কানগুলো কেমন যেন বাইরের দিকে বের করা ছিল এবং তাকে দেখতে বেশ অদ্ভুত, তবে দেখতে বেশ ভালো ছিল। বলল কি যে তোমাদের খুব নিকট আত্মীয় এবং সে টাকাগুলো দিয়ে গিয়েছে বলেই আজকে অপারেশনটা হয়েছে। আমি এখন ভেতরে গেলাম, যার পর দেখলাম আব্বা সেখানে অচেতন অবস্থায় শুয়ে আছে এবং তার হার্টের অপারেশন সম্পন্ন হয়েছে। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। মা তখন বলল যে কোনো সহৃদয়বান ব্যক্তি হয়তো আমাদের উপর দয়া করেছেন। আমি কোনো সমস্ত জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। কে আমাদের উপর দয়া করতে পারে, আর কে বা আমাদেরকে এরকমভাবে হেল্প করবে? আমার সঙ্গে বিগত প্রায় 15-20 দিন ধরে এরকম অদ্ভুত ঘটনা ঘটছে, যা কিনা আমি কখনো কোনো সায়েন্সই মিলাতে পারছিলাম না। আমার সমস্ত কাজকর্ম অটোমেটিক্যালি হয়ে যেত। আমার আশেপাশে যেখানে আমি হাত দিতাম টাকা পাওয়া যেত। আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে তার সঙ্গে নানান ধরনের দুর্ঘটনা ঘটতো, অঘটন ঘটতো। এমনকি আমার আব্বার অপারেশনের টাকা, এমনকি 2 দিন পরে আমি শুনতে পাই যে আমার যে চাচা ছিলেন তিনি নাকি আমার আব্বাকে দেখতে এসেছেন এবং তার সঙ্গে নাকি বেশ অদ্ভুত ঘটনা ঘটেছে। তারা যে বাড়িতে থাকে, মানে আমরা ছোটবেলায় যে বাড়িতে থাকতাম, সেই বাড়িতে নাকি এক অদ্ভুত ভূতের আনাগোনা হয়েছে। তারা কিনা ওই বাড়িতে থাকবে না, আর বাড়িটা ছেড়ে দিবে বলছে এবং বলছে যে আমাদেরকে ফিরে যেতে। কিন্তু এমনটা কিসের জন্য হচ্ছে আমাদের সঙ্গে? হঠাৎ করে এরকমটা কেন ঘটতে শুরু করলো? কিছুর জন্য বুঝে উঠতে পারছিলাম না। আমি ভীষণ অবাক হয়েছিলাম। আবার নার্সিং ইনস্টিটিউশনের ভর্তি হওয়ার পর থেকে, মানে এখানে আসার পর এবং ওই দিনকের রাতের পর থেকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে আমার সঙ্গে। যাই হোক, আমার আব্বা কিছুদিন পর সুস্থ হলো, তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন পাওয়া গেল। তখন আমার চাচারা আমার হাতে পায়ে ধরে আব্বার কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল, কারণ তাদের সঙ্গে কি ঘটেছে তারা বলতে চাচ্ছেন না। তবে আমাদের যে ভাগের অংশ, সেই অংশটুকু তেনারা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত এবং ওই বাড়ির যে অংশটুকু আছে এবং একটা বাড়ি সহ আমাদেরকে দিয়ে দিবেন তেনারা, এটাই বলেছেন। এবং এক প্রকার দাদিও এসে আমার আব্বার কাছে ক্ষমা চাইলেন। এত বছর পর হঠাৎ করে তারা এরকম ভালো হয়ে গেল কিসের জন্য বুঝতে পারলাম না। কিছুদিন আগে তাদের কাছে টাকা চাওয়ার জন্য যাওয়া হয়েছিল, কিন্তু তারা টাকা দিয়ে হেল্প করেনি। কিন্তু এখন তারা এরকমটা কেন করছে? সমস্ত কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। যাই হোক, সমস্ত কিছু ঠিকঠাক মতো হলো। আব্বাকে ওই বাড়িতে শিফট করা হলো। আব্বা তো কোনোভাবে যেতে চাননি, তবে আমার দাদি কান্নাকাটি করে তাকে নিয়ে গিয়েছে এবং বলেছে, বাজান রে, তোর উপর অনেক জুলুম করেছি, আমার সবসময় তোর জন্য মন কান্ত। তবে দাদি আমাদের সঙ্গে যা করেছিল সেই সময় সেটা ভালো করেনি। আমরা ওই বাড়িতে আবার ফিরে গেলাম, সেই বাড়িটা যে বাড়িতে আমরা থাকতাম। আমাদেরকে একটা বড় ঘরে থাকতে দেওয়া হলো। বাড়ির ভিতরে মোট 6টা ঘর ছিল। আমরা সকলে এই বাড়িতে থাকতাম। আগে যখন ছিলাম তখন মোটে 2টা ঘর ছিল, পরবর্তীতে ঘরগুলো বানানো হয়েছে এবং একটা ঘরের একটা অংশ আমাদেরকে ভাগযোগ করে ছেড়ে দেওয়া হয়েছে। বলেছে এই অংশটুকু সম্পূর্ণ তোমাদের এবং তোমরা এখানে থাকো। এবং আমার চাচা এবং চাচি, যারা এখানে একটু আগেও, মানে কয়েকদিন আগেও আমার সঙ্গে খুবই বাজে আচরণ করতো, তারা যখন এখন ফেরেশতার মতো আচরণ করতে শুরু করলো, আমি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওদিনকে রাত্রেবেলা আমি বেশ খুশি ছিলাম। আমি আমার নার্সিং ইনস্টিটিউশন থেকে বাড়িতে গিয়েছিলাম, বেশ কয়েকদিনের ছুটি পেয়েছিলাম আর কি। তো ছুটিতে আমি বাড়িতে গেলাম। আমাদের ওই বাড়িটা, যে বাড়িটা দিয়েছিল, ওই বাড়িটা আবার ছাদ ছিল। সেই ছাদের উপর আমি উঠলাম। ওইটা আমার দাদার টাকা দিয়ে করা হয়েছিল
এবং করেছিল বড় চাচা। বড় চাচা মোট 2টা বিল্ডিং করেছিল। এই পাশের এটা দাদির থাকার জন্য এবং মোটামুটি বেশ ভালো একটা বড় রুম করেছিল আর কি। তো ওইখানের ওই বড় রুমটা এবং বড় ফ্ল্যাটটা আমাদেরকে দিয়ে দেওয়া হলো। তো এটা কেন দিয়েছে আমি জানি না আজ পর্যন্ত, মানে ওই সময় পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না যেমনটা কেন হলো বা কোন জাদু বলে হলো। এরা ভালো হয়ে গেল, আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছে, কোনো কিছু যেন বুঝতে পারছি না। আমি ওদিনকে রাত্রেবেলা ছাদে গিয়ে বসে আছি। আরেকটা জিনিস আমার সঙ্গে বেশ কিছুদিন ঘটতো, সেটা হচ্ছে রাত্রেবেলা আমি যখন একা ঘুমাতাম, হোস্টেলেরা যখন একা থাকতাম, তখন মনে হতো কি আমার পাশে বসে আছে এবং আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হতো সবসময় আমার আশেপাশে কেউ আছে। এবং ওদিনকে রাত্রে আমার ঠিক একই রকমের মনে হতে লাগলো, কারণ আমি ছাদে গিয়ে আসমানের জ্যোৎস্না দেখছিলাম। আচমকা আমি পেছন দিকে ফিরতেই একটা অলৌকিক জিনিস দেখতে পাই। আমার পেছনে কি একজন দাঁড়িয়ে আছে। তার পরনে এক ধরনের বড় জুব্বা জাতীয় কালো জামা, সেটা বাতাসে উড়ছে এবং সেই সঙ্গে তার আশেপাশে যেন এক ধরনের আলো তাকে ঘিরে ধরে রেখেছে। তার চোখগুলো জ্বলজ্বল করছে। তাকে দেখে আমি ভয়ে তখন বুক কেঁপে উঠল। তখন আমি তাকে বললাম, কে কে আপনি, এখানে কি করছেন? ছেলেটি আমার কাছাকাছি এগিয়ে আসলো। ছেলেটি বেশ লম্বা ছিল। আমার কাছে এসে আমার কাছে সামনে দাঁড়িয়ে বলল কি যে, তুমি ভয় পেও না সাবা, আমি তোমার সঙ্গে আছি, তোমার কিচ্ছু হবে না, আমি সমস্ত বিপদ থেকে তোমাকে উদ্ধার করব। এই কথা শোনার পর তখন আমি অজ্ঞান হয়ে গেলাম সেখানেই, কারণ ছেলেটির চোখ জ্বলজ্বল করছিল। তাকে দেখে আসলে বোঝা যাচ্ছিল না সে কোনো মানুষ, কারণ তার সমস্ত অবয়ব অন্যরকম ছিল। এরপর আমার যখন চোখ খুলল, আমি দেখলাম আমি আমার নিজের কক্ষে শুয়ে আছি এবং ছেলেটি আমার পায়ের কাছে বসে আছে এবং আমাকে দেখছে। আমি তখন উঠে সঙ্গে সঙ্গে বললাম, তুমি কে? এবার তাকে দেখে বোঝা যাচ্ছে এবং তাকে দেখে আমি চিনতে পারলাম, তুমি না সেই ছেলেটা, সেদিনকে তোমাকে আহত অবস্থায় পেয়েছিলাম আমি এবং সেদিনকে তোমাকে ট্রিটমেন্ট করে তারপর তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে, আর তুমি এখানে কিভাবে আসলে? ছেলেটিকে দেখে সাবা সত্যি বেশ পছন্দ করেছিল সেদিনকে, এবং আজকে দেখে তার মুখ থেকে অটোমেটিক্যালি তুমি বের হয়ে গেল। এবং ছেলেটি তখন বলল, আমি সমস্ত কথার উত্তর দিব আস্তে আস্তে, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আসলে আমি কোনো মানুষ নই, আমি জিনজাদা, এবং আমি আমাদের এলাকার যে শাহজাদা আছে তার একমাত্র জিন সন্তান। এ কথা শোনার পর সাবা যেন তার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ছেলেটি জিন? কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি তার বান্ধবী শিল্পা সত্যি কথাই বলেছিল যে এটি তার আশেপাশে কোনো জিনে ঘোরাফেরা করছে এবং যা কিছু হয়েছে সমস্ত কিছু জিনে করেছে? তার বান্ধবী শিল্পা মানে তার রুমমেট একই কথা বলতো বারবার, কিন্তু এরকম তো তার সঙ্গে হবে। তখন সাবা ভয় পেয়ে বলল কি যে, কি কি বলছো, জিন মানে? তখন সে বলল, হ্যাঁ সাবা, আমি একটা জিন। আসলে শোনো, সমস্ত ঘটনা আমি তোমাকে খুলে বলছি। সেদিনকে রাত্রেবেলা আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম হেঁটে, ঠিক সেই মুহূর্তে কোত্থেকে একটি গাড়ি এসে আমাকে উড়িয়ে দেয়। আমি ওইখানে একটা প্রাণীর বেশে যাচ্ছিলাম। আমি সেখান থেকে আঘাত পেয়ে পাশে পড়ে যাই এবং তারপর আমার আর কোনো স্মৃতি মনে নেই, মানে আমি অচেতন হয়ে পড়ি। আমি যখন উঠি ওখান থেকে, তখন চোখ খুলে শুধুমাত্র তোমাকে দেখতে পাই এবং দেখতে পাই তুমি আমাকে কিছু একটা বলার চেষ্টা করছো। তারপর তুমি যখন আমার শরীরে ওষুধ দিলে, আমাকে সমস্ত কিছু জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলে, তখন আমি তোমার দিকে ভালো মতো তাকাতে পারলাম, শরীরে একটু এনার্জি পেলাম। তোমাদেরকে দেখে সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি সেদিন প্রথমবার তোমাকে দেখিতে আমার প্রেমে পড়ে যাই। তুমি আমাকে এতখানি উপকার করেছো, আমার প্রাণ বাঁচিয়েছো, সেটা তো আছেই, কিন্তু প্রথম দেখায় তোমাকে আমার এত বেশি ভালো লেগে যায় আমি বলে বোঝাতে পারবো না। সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল। তারপর আমি তোমার জীবনে এসে দেখলাম যে তোমার জীবনে শুধুমাত্র সমস্যা, একটার পর একটা সমস্যা লেগেই আছে এবং তুমি খুব কষ্ট করে তোমার জীবন পার করেছো। তোমার বাবার অপারেশনের যে টাকা, সেই টাকাও আমি দিয়েছিলাম যাতে করে তুমি তুমি ভালো থাকো, তুমি হ্যাপি থাকো। তোমার ব্যাংকে টাকাগুলো আমি রেখেছিলাম, আর সবসময় তোমার হাতে পকেটে সমস্ত জায়গায় আমি সুযোগ পেলে টাকা রেখে দিতাম এবং তোমাকে হেল্প করতাম সব বিষয়ে। আর তোমার এই বাড়ি ফিরিয়েও দিয়েছি আমি তোমার চাচাদের সঙ্গে কথা বলে। তোমার চাচারা এখন পর্যন্ত কাউকে কিছু বলেননি, তিনি বলবেনও না, কারণ তাদেরকে এমন ভয় দেখানো হয়েছে। তোমার 3 চাচা এবং চাচিকে, 2 চাচা এবং চাচিকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিয়ে জিনেদের ওইখানেই তাদেরকে বেদম পেটানো হয়েছে এবং এমন শিক্ষা দেওয়া হয়েছে যে তারা আর কোনোদিন কারোর হক মেরে খাবে না। অন্তত পক্ষে তোমার হক ওরা মেরে খাচ্ছিল, এটা আমার সহ্য হয়নি। আমি আমার বাবার লোকজন মানে জিনদেরকে নিয়ে ওদেরকে উঠিয়ে নিয়ে টানা 2 দিন ওদেরকে এমন টর্চার করেছি এবং এমন শিক্ষা দিয়েছি যে ওই কথা ওরা কাউকে বলতে পারবে না, এবং আমরা যে জিন সেটা ওরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এই জন্য দেখো না, তাদের একটা বাড়ি পর্যন্ত তোমাকে ছেড়ে দিয়েছে এবং আর কোনোদিন ওরা তোমাদের উপর অত্যাচার করবে না আর তোমাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। আমি এই সমস্ত কথা শুনে কেঁদে ফেললাম এবং আমার চোখ বেয়ে গলগল করে পানি পড়ছিল। সে তখন আমাকে বলল, তুমি কান্না করো না সাবা, আমি তোমার চোখে কোনোদিন পানি দেখতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার মতো এরকম একটি মেয়ে হয়তো আমি আমার জীবনে ছোটবেলা থেকে চেয়েছিলাম এবং সেটা আমি পেয়েছি।
তুমি আমাকে ফিরিয়ে দিও না দয়া করে। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কোনোদিনই তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। এত সুন্দর একটা ছেলে, তারপর আবার আমি তাকে পছন্দ করি এবং সে আমাকে এতখানি উপকার করেছে, তাকে আমি কিভাবে ফিরিয়ে দিই? আমি নিশ্চয়ই এরকম একটি ছেলে চাচ্ছিলাম যে কিনা আমাকে, আমার পরিবারকে এবং সমস্ত কিছু ভালোবাসবে, এবং আমি হয়তো আমার মনের মতো জীবনসঙ্গী আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি তখন তাকে বললাম, তুমি দেখতে খুব সুন্দর। সেদিন যখন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে আমার পছন্দ হয়ে গিয়েছিল, এবং সেদিন থেকে কেন যেন তোমাকে মনে মনে খুঁজতাম। তারপর আমি তোমাকে আর দেখতে পাইনি। যাই হোক, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি যখন আশেপাশে সবসময় ছিলে ছায়ার মতো হয়ে, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আমিও তোমাকে ভালোবাসি। এই কথা বলতেই ছেলেটি তার কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল কি যে, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? সাবা তখন বলল, হ্যাঁ। জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষের স্পর্শ পেল, তারপর কোনো পুরুষ মানুষ নয়, সেটা একটা পুরুষ জিন। সাবা যেন এই সমস্ত জিনিস নিয়ে বেশ আনন্দিত এবং খুশি ছিল, এবং এত পরিমাণ আনন্দিত ছিল যে সে বলে বোঝাতে পারবে না। ওইদিনকে ওইদিনকে সাবা বেশ আনন্দ থাকার পর, এর কয়েকদিন পর সাবা তার বাবা এবং মায়ের সঙ্গে ওই জিন ছেলেটার পরিচয় করিয়ে দিল। তারপর পরিচয় করানোর পরে তার বাবা মা বেশ খুশি ছিল, কারণ হচ্ছে তাদের জামাই একজন রেসপন্সিবল ছেলে এবং সে একজন জিন। এই কথা তারা যখন জানতে পারলো, শুরুতে ভয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে সে অনেক আনন্দ এবং উল্লাসের সঙ্গেই তাদেরকে মেনে নিয়েছে এবং বলেছে যে তাদের বিয়ে দিবে। সাবার নার্সিং ইনস্টিটিউশনে পড়াশোনা শেষ হলে সে হয়তো সরকারি চাকরির প্রিপারেশন নেবে এবং তখনই তার বিয়ে হবে। এর আগে জিন ছেলেটি কোনোভাবেই তাকে ফোর্স করেনি বা করবেও না। সাবা যেটা বলে জিন ছেলেটি সেটাই শোনে, এবং কেন জানি না সাবার জীবনটা এরকমভাবে পরিবর্তন হয়ে যাবে সে কখনো ভাবতে পারেনি। সামান্য একজন দরিদ্র নার্স ছিল সে, কিন্তু সেখান থেকে তার সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র সেই জিন ছেলেটার জন্য। সাবা যদি সেদিনকে সাহস করে সেই জিন ছেলেটার কাছে না যেত এবং তাকে হেল্প না করতো, তাহলে হয়তো তার জীবনে এরকম পরিবর্তন হতো না। তার জীবনটা দুঃখ কষ্ট এবং কিরকম দুর্বিষহভাবে কেটে যেত সে নিজেও বুঝতো না। আসলে মানুষের ভাগ্য কখন পরিবর্তন হয় সেটা মানুষ নিজেই বলতে পারে না। মানুষের কর্মফলে তার ভাগ্য নির্ধারণ করে। সে তো সবসময় চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য। সাবা পরবর্তীতে সেই জিন ছেলেটাকে বিয়ে করেছে কিনা সে সম্পর্কে জানা যায়নি, কারণ তারপর থেকে তারা আর কোথায় গিয়েছে বা কোথায় থাকে কেউ হয়তো জানেন না। কারণ বিয়ের পর, মানে নার্সিং ইনস্টিটিউশন থেকে বের হওয়ার পর সাবার সঙ্গে আমার আর কথা হয়নি। সে আমার ক্লাসমেট ছিল এবং এই সমস্ত ঘটনা আমি একমাত্র লোক যে কিনা জানি। তারপর থেকে সাবার সঙ্গে আমার কথা হয়নি, হয়তো তাদের বাড়িতে আর যাওয়া হয়নি। আমি চাকরি বাকরি পেয়ে অন্য একটা জায়গায় চলে আসি। সাবার জীবনের ঘটনা আসলে বেশ কষ্টদায়ক ছিল, এবং সে সবসময় আমাকে এই কথা বলতো। তার একমাত্র বান্ধবী ছিলাম এই হোস্টেল জুড়ে আমি, এবং এই ঘটনাটা শুধুমাত্র সে আমার সঙ্গে শেয়ার করেছিল, এবং এটি আমার বান্ধবী সাবার সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা, যা কিনা এখনো আমার কাছে শুনলে মাঝে মধ্যে গায়ে কাটা দেয়। এবং সাবা সত্যি খুব কষ্ট করেই বড় হয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি কেউ নার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নার্সের জীবন আসলে খুব কষ্টের এবং খুব কষ্ট করে তারা জীবন যাপন করে, কিন্তু আমরা কখনোই নার্সদের সাথে ভালো আচরণ করি না। আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা হাসপাতালে যান এবং নার্সদের সঙ্গে বাজে আচরণ করেন অবশ্যই করবেন না, কারণ একজন নার্সের জীবন অনেক কষ্টের। ক্লাস, পড়াশোনা সমস্ত কিছু মেনটেন করে আপনাদেরকে এসে ফ্রি ডিউটি করে, আপনাদেরকে ফ্রি দেখে। যদি তারা প্র্যাকটিস করে তবুও তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যারা হাসপাতালে যান আর কি। তো আশা করি আমাদের ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার জীবনে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ঘটনা পাঠাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।